আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ইসলাম চ্যানেল বাংলার বিশেষ অনুষ্ঠান ভালোবাসি কমিউনিটি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট নিয়ে। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে জেনেছেন যে এই ফ্লাইটটি আগামী 1 মার্চ থেকে বিমানের পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং এ নিয়ে নর্থ ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন সংগঠন, বিভিন্ন সামাজিক সংগঠন বিভিন্নভাবে ক্যাম্পেইন করে যাচ্ছেন যে ফ্লাইটটি চালু রাখার জন্য। এই বিষয়টি আজকে আমরা কথা বলবো এবং কথা বলার জন্য নর্থ ইংল্যান্ডের অতিথি আমাদের সঙ্গে যোগ দিবেন, আমার সঙ্গে জুমে যোগ দিবেন। আমি প্রথমেই দেখি আমার সঙ্গে কে আছেন। আমার সঙ্গে যোগ দেওয়ার কথা সৈয়দ সাদেক আহমদ, সাংবাদিক এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নর্থ ইংল্যান্ড শাখার সভাপতি। আমার সঙ্গে যোগ দেবার কথা কাউন্সিলর আব্দুল জব্বার এমবি, সেভ ম্যানচেস্টার টু সিলেট রুট ক্যাম্পেইনের কনভেনার এবং অলরাউন্ড কাউন্সিলের ডেপুটি লিডার। এবং আমার সঙ্গে যোগ দিবেন সাংবাদিক কমিটি নেতা মোহাম্মদ মকিস মনসুর, কনভেনর গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। আমার সঙ্গে সৈয়দ সাদেক আহমেদ, আপনি কি আমার সৈয়দ সাদেক আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য। ধন্যবাদ ইসলাম চ্যানেলকে আমাকে সংযুক্ত করার জন্য। আপনার কাছ থেকে আমরা জানতে চাই, আমরা এই অনুষ্ঠানে আসলে কমিউনিটির বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি। আমরা আজকে যেটা আমি বলছিলাম, আমরা কথা বলবো ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট নিয়ে এবং এই সাময়িকভাবে ফ্লাইটটি বন্ধ করা হচ্ছে বলে বিমানের পক্ষ থেকে বলা হয়েছে এবং এ নিয়ে আপনারা ক্যাম্পেইন করছেন। আপনাদের ক্যাম্পেইনের সর্বশেষ অবস্থা কি? প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ইসলাম বাংলা চ্যানেলকে আমাকে সংযুক্ত করার জন্য এবং কমিউনিটির একটা অত্যন্ত জরুরি এবং বিষয় নিয়ে, বিশেষ করে এই মিডল্যান্ড নর্থ ইংল্যান্ডে যারা বসবাস করছেন তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় যে ম্যানচেস্টার থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটটা বাতিল হয়ে যাচ্ছে, কর্তৃপক্ষ ঘোষণা করেছে। তো এ নিয়ে আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে এই চলে আসছে এরকম বিমান। আপনারা জানেন প্রথমে এসেছিল রিসেন্টলি 2012 সালে এসেছিল প্রথমে আন্দোলনের ফলে, স্থানীয় অনেকে আন্দোলনের ফলে 2012 সালে প্রথম চালু হয়, তারপরে আবার বন্ধ হয়ে যায়, আবার আসে আবার বন্ধ হয়। তো এরকম চালু হয় আবার বন্ধ হয়। এটা পরে রিসেন্টলি যেটা শুরু হয়েছে যে আপনার তারা ঘোষণা করেছিলেন প্রথমে প্রেস রিলিজের মাধ্যমে যে 1 ফেব্রুয়ারি থেকে বিমান বন্ধ হয়ে যাবে। তখন তো আন্দোলন শুরু হয়েছে, আন্দোলন চলছে, এখানে সংযুক্ত হয়েছে। আমি দেখতে পাচ্ছি আমাদের যে আব্দুল জব্বার ভাই, ওনার নেতৃত্বে, জব্বার ভাইয়ের নেতৃত্বে ইতিমধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনে নর্থ ইংল্যান্ডের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়েছে এবং বিভিন্ন সংগঠন কাজ করছে এ নিয়ে। তো পরবর্তীতে আবার শুনলাম আন্দোলন চলন্ত অবস্থায় আবার শুনলাম যে ওনারা প্রেস রিলিজ দিয়েছেন যে 1 মার্চ থেকে এটা শুরু হবে। তো এ নিয়ে আমরা কিন্তু আন্দোলন আমাদের চলমান এবং আগামীতেও। আমি আপনার কাছে আসবো, আমার স্পেসিফিক কিছু প্রশ্ন আছে আপনাদের কাছে, আমি আসবো। আমি স্বাগত জানাতে চাই কাউন্সিলর আব্দুল জব্বার এমবি কে, সেই ম্যানচেস্টার টু সিলেট রুট ক্যাম্পেইনের কনভেনার এবং অলরাউন্ড কাউন্সিলের ডেপুটি লিডার। জব্বার সাহেব, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। জি, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। সরি আমি কিছু লেটে আসছি। থ্যাংক ইউ যে আমি মূল্যবান। কোনো অসুবিধা নেই, আপনাকে ধন্যবাদ। আমি যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম সৈয়দ সাদেক আহমদের সঙ্গে, যে আপনাদের ফ্লাইট বন্ধ হচ্ছে, যে আমরা জানি 1 ফেব্রুয়ারি থেকে বন্ধ হওয়ার কথা ছিল, এখন সেটা হচ্ছে 1 মার্চ থেকে। এবং এ নিয়ে আপনারা ক্যাম্পেইন করছেন, আপনারা স্মারকলিপি জমা দিয়েছেন এবং আমি আপনাদের কাছ থেকে জানতে চাইব যে আপনাদের এই ক্যাম্পেইনের মূল দাবিটা কি? আমাদের দাবিটা হয়েছে, প্রথমে আপনাকে ধন্যবাদ, আমার সাদিক ভাইকে ধন্যবাদ। উনি আমাদের সাথে সবসময় আছেন আর উনি তো এই এলাকার একজন বিখ্যাত জার্নালিস্ট, বাংলাদেশি জার্নালিস্ট হিসাবে ওনাকেও ধন্যবাদ জানাই। আমাদের দাবি হয়েছে, দেখেন আমাদের এখানে এই যে নর্থ ইংল্যান্ডে অনেক লোক আছে, প্রায় মনে করেন 300,000 বাংলাদেশি হেরিটেজ লোক আছে। তো আমাদের জন্য ম্যানচেস্টার থেকে সিলেট যাওয়া এটা খুব সোজা একটা রুট, বুঝছেন নি? এরপরে এটা একটা এস্টাবলিশ রুট। আমরা অনেক কিন্তু
এটার পিছনে আমরা কাজ করে ক্যাম্পেইন করছি। এমন না যে মনে করেন বাংলাদেশ গভর্নমেন্ট বা বাংলাদেশ বিমান তারা আমাদের দরদে এই রুটটা নিয়ে আসছেন। এই রুটটা কিন্তু আমরা অনেক ক্যাম্পেইন করি, আমি নিজে করছি। আমি নিজে আন্ডি বার্নামকে বাংলাদেশে 2019-এ নিয়ে গিয়ে বর্তমানে যে রুটটা আছে এটা কিন্তু আমরা এগ্রিমেন্ট করি আনছি। এখন কি সমস্যা হয়েছে কি জানেননি, যে তারা লাস্ট ইয়ারে সমান প্রবলেম করছিলেন যে না তারা এটা বন্ধ করবেন। এখন কোনো নোটিশ নাই, কোনো সার্কুলার নাই। আমরা জানতে পেরেছি যে বিমানের যে অনলাইন বুকিং ছিল এটা তারা বন্ধ করে দিয়েছেন। এরপরে আমরা জানতেছি যে তারা এটা রুটটা ক্লোজ করবেন। কিন্তু এটা একটা বোর্ড ডিসিশন, কিন্তু হাই কমিশনে জানেন না, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার জানেন না, এর বাদে বিমানে জানেন না, আর আমরা তো কিছুই জানি না। এরপরে আমরা চিন্তা করে দেখলাম যে তারা এই মানে এভরি আদার ইয়ার তারা এই ধরনের একটা সমস্যা নিয়ে আসে। তো আমরা একটা মানে ক্যাম্পেইন গ্রুপ আরম্ভ করছি। এই ক্যাম্পেইন গ্রুপে কিন্তু আমাদের যে বাংলাদেশি কাউন্সিলর আছেন নর্থ আপনাদের ইউকে। ক্যাম্পেইনের মানে আপনারা যে ক্যাম্পেইন শুরু করেছেন, ক্যাম্পেইনের মূল দাবিটা কি আপনাদের? মানে কি দাবি দাবিটা নিয়ে হয়েছে আপনারা? প্রথম যে তারা যে আপনার এই বুকিং সাসপেন্ড করছেন, টিকিট বুকিং করছেন, এটা ইমিডিয়েটলি লিফট করার জন্য। 2 নম্বর হয়েছে আপনার যে ম্যানচেস্টার সিলেট রুট পার্মানেন্ট করার জন্য। আর 3 নম্বর হয়েছে আপনার যে উসমানী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে কিন্তু একটা এয়ারলাইন অপারেট করে, যে বিমান এয়ারলাইন। আমাদের দাবি হচ্ছে যে এটা সম্পূর্ণভাবে ইন্টারন্যাশনাল করতে হবে, যাতে অন্য এয়ারলাইন ল্যান্ড করতে পারে বা অপারেট করতে পারে। এই 3টা দাবি আমাদের। সো উই ওয়ান্ট দ্য লিফটিং of the suspension of booking on tickets immediately. We want Manchester Sylhet route to be permanent, and we want Usmani Airport to become a truly international airport. যে এই আপনারা যে স্মারকলিপি দিয়েছেন সেটা এই সাদেক ভাই, আমি আপনার কাছে আসবো। আপনারা স্মারকলিপি দিয়েছেন সেটা কি হাই কমিশনের কাছে দিয়েছেন না বাংলাদেশ গভর্নমেন্টের সরাসরি ঢাকা থেকে কারো কাছে পাঠিয়েছেন? এই স্মারকলিপি সম্পর্কে যদি জব্বার ভাই উত্তর দেন। হ্যাঁ, জব্বার ভাই, বিস্তারিত আপনারা উনি স্মারকলিপিটা কোথায় পাঠিয়েছেন? না, আমি 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 একটু বলি আপনাকে। সারা প্লটটি তো আমরা শুনেন। আমি আমাদের যে হাই কমিশনার ম্যাডাম আছেন ওনার সাথে টেলিফোনে আলাপ হয়েছে, উনি বলছেন কিছু জানেন না। এরপরে আমি ওনার কাছে একটা ইমেল দিছি, সরি একটা লেটার দিছি। এরপরে আমরা হাই কমিশনে, অ্যাসিস্ট্যান্ট হাই কমিশন ম্যানচেস্টার অন দ্য 29th of December, আমরা সব মিলে করে, সব সংগঠন কাউন্সিলর মিলে দিছি। এরপরে এর আগে আমি বাংলাদেশ বিমান এয়ারলাইনের যে চেয়ারম্যান আছেন জনাব শেখ বশিরউদ্দিন সাহেব, ওনার কাছে চিঠি দিছি। এরপরে আপনার এই যে সচিব আছেন, এমডি আছেন, তাদের কাছে চিঠি দেওয়া হয়েছে, বুঝছেন। তো এইগুলা কিন্তু আমরা দিছি, বাট আনফর্চুনেটলি টু ডেট আমি কোনো রিপ্লাই পাইনি। কিন্তু চেয়ারম্যানের সাথে আমার আলাপ হয়েছে টেলিফোনে, তো উনি কিছু বলছেন নাকি যে দ্য রিজন ওয়াই হি থিংস হি ওয়ান্টস টু ক্লোজ দিস টাউন। যাই হোক, মানে আমরা দেখেন, আমরা তো একটা অফিসিয়াল পজিশনে আছি, আমি ডেপুটি লিডার হিসেবে আছি, কিন্তু এটা সিটি দিলাম যে একটা ফর্মাল ফাড়ে দিছি, কিন্তু কোনো রিপ্লাই নাই। কোনো রিপ্লাই নাই? এটা তো ভাই গ্রহণযোগ্য নয়, যেহেতু আমরা একটা প্রফেশনাল দেশে থাকি হ্যাঁ, বা বিমান। জব্বর ভাই, আমি আমি একটু ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে আবার। সাদেক ভাই, আপনার কাছে জানতে চাই যে এই রুটে 2012 সাল থেকে যখন ফ্লাইট শুরু হয়েছিল, তো মানে কিছুদিন পূর্ব ফ্লাইট বন্ধ হয়ে যাচ্ছে নানা অজুহাতে, এবং এই যে ফ্লাইট বন্ধ হওয়ার পরে ভোগান্তিটার বিষয়টা কি? ভোগান্তি মানে কি ধরনের ভোগান্তি হয় সেই বিষয়টা আমাদের যদি একটু শেয়ার করেন। অবশ্যই। প্রথমে যেটা হচ্ছে যে আপনারা জানেন, যদি সরাসরি সিলেটে ফ্লাইট না হয় তা আমরা কি করি, যে আমরা ম্যানচেস্টার টু দুবাই, ম্যানচেস্টার টু দোহা, ম্যানচেস্টার টু মাস্কাট হয়ে ঢাকা যাই। ঢাকা গিয়ে আরো 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করি। না, এর আগে দুবাইতে আরো 3-4 ঘন্টা আমাদের ওয়েট করতে হয় ট্রানজিটের জন্য। ওইখানে আবার চেকিং হয়, আবার কি অবস্থা আপনারা জানেন। তারপরে ঢাকাতে গিয়ে সবচেয়ে কষ্টের ব্যাপারটা হচ্ছে যে ঢাকাতে গিয়ে আমাদের ওয়েট করতে হয়। তখন বলে যে লাগেজ 40 কেজিতে, আমাদের লোকাল বিমান এটা তো 20 কেজিতে, এই টাকা দাও, এক্সট্রা টাকা, মানে একটা হাসলের মধ্যে আমরা ফ্যামিলি নিয়ে পড়ি এটা। তো এই যে তারপরে ফ্লাইট ডিলে হয়, অনেক সময় লেট হয়, ঢাকা থেকে কোন সময় যাবে এটা নিয়েও চিন্তিত। এটা হচ্ছে প্রথম প্রবলেম। সেকেন্ড প্রবলেমটা হচ্ছে যে যদি আমরা বিমানে যেতে চাই তাহলে কি করতে হবে, আমাদেরকে লন্ডন যেতে হবে। এবং আপনারা জানেন যে লন্ডনে মানডে যদি ফ্লাইট থাকে, মানডে 6টায় ফ্লাইট,
লন্ডনে, আমরা যদি রওনা দিই এখান থেকে সকাল 9টায় রওনা দিই, 10টায় রওনা দিতে হয় আমাদেরকে, কারণ 3-4 ঘন্টা আগে তো পৌঁছতে হবে। এবং আপনারা জানেন যে ম্যানচেস্টার টু লন্ডনের যে ট্রাফিকটা, M6, M1, M25, এই যে ট্রাফিকের অবস্থাটা, এই যে দুপুর 2টা 3টা কি অবস্থা আপনারা জানেন। যে এত কষ্ট করে মানে বাংলাদেশে যেতে যে কষ্টটুকু হয়, এর এর সমান সমান কষ্ট হয়ে যায় আমাদেরকে এই যে ম্যানচেস্টার টু হিথ্রো যেতে। তো এই যে ধরেন আমরা যারা আছি, আলহামদুলিল্লাহ যারা আমরা সুস্থ সবল আছি তাদের জন্য তো ঠিক আছে, কিন্তু আমাদের যারা মুরব্বী যারা আছেন, বয়স পেনশনার যারা আছেন, তারা কিন্তু তাদের একটা ফিলিংস আছে বাংলাদেশ বিমানের জন্য। তারা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন এবং এদেশ থেকে তারা যুদ্ধের সময় সহযোগিতা করেছেন। তাদের কিন্তু অনেক একটা ফিলিংস যে তারা বিমানেই যাবেন। এখন হচ্ছে যে এই যে মুরব্বী যারা, যাদের কথা বলছি, উনারা যখন যান লন্ডনে, এদের কিন্তু অনেক কষ্ট হয় লন্ডনে যেতে। তো উনারা সকাল 9টায় এখান থেকে রওনা দিবেন, বিকেল 4টার সময় গিয়ে পৌঁছবেন ওখানে, 3টার সময় পৌঁছবেন ওখানে গিয়ে। তো এই যে কষ্টটা, অনেক বেশি কষ্ট হয়। অনেকে কিন্তু তাইলে যেতেই চান না তখন আর বিমানে। তখন দুইটা জিনিস হচ্ছে যে এই যে আমরা গেলাম না, সরকার তো রেমিটেন্সও কিছু লুজ করলো। আমি জানি হয়তো বিমানের অনেক ফ্লাইট, রেমিটেন্সের প্রশ্নটা মানে ক্ষয়ক্ষতির যে প্রশ্নটা সাদেক ভাই, মানে এই রুটে ফ্লাইট বন্ধ হলে বিমানের কি পরিমাণ আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে? অবশ্যই এখানে আমি যেটা বললাম যে এত কষ্ট করে তো মানুষ যাবে না লন্ডন, এখান থেকে এমিরেটসে যাবে। আপনি ধরেন সপ্তাহে 2টা ফ্লাইট আছে, 2টা ফ্লাইটে আমি ধরলাম 250 করে মানুষ যাচ্ছে, 500 মানুষ যাচ্ছে। সবসময় কি মানে ফ্লাইট লোড থাকে? না, আমি এর জন্য তো বললাম 280-200 সিট আমি 250-এ নিয়ে আসলাম, মানে কম। আপনি জানেন কি বিজনেস ক্লাসের সিটও পাওয়া যায় না পিক টাইমে, বিজনেস ক্লাসের সিট পাওয়া যায় না। তো আমি বললাম যে 250-500 মানুষ যদি যায়, তখন আপনি 1000 পাউন্ড করে টিকিট ধরেন, তখন কত হাজার পাউন্ড আসে চিন্তা করেন পুরো বছরে, 52 উইকসে 1000 পাউন্ড করে হলে কত হয় এত মানুষের। তো এই যে 500 মানুষ 1000 পাউন্ড করে 52 উইকস যায়, এটা তো অনেক টাকা। তো এই যেটা শুধু টাকা নয়, মূল জিনিসটা হচ্ছে কি, শুধু যে রেমিটেন্স এটা না, এই যে বাংলাদেশে যাওয়ার কারণে সুবিধা, এই যে একদম 10 ঘন্টা ফ্লাইটে চলে যায় আমাদের যে নতুন প্রজন্ম যারা, এরা কিন্তু অনেক এটা সুবিধা নিচ্ছে। এবং ওরা যে টার্কি যায়, স্পেন যায়, এটার বলতে এখন তো আমরা 10 ঘন্টায় চলে যেতে পারি বাংলাদেশে, তারা কিন্তু বাংলাদেশে যায়। তো বাংলাদেশে যাওয়ার কারণে আমাদের যে বাংলাদেশের সাথে আমাদের যে বন্ধনটা, আমাদের যে সংস্কৃতির বন্ধন বলেন, বিভিন্ন বন্ধনটা কিন্তু আরো গাঢ় হচ্ছে। এবং আরেকটা জিনিস হচ্ছে ইনভেস্টমেন্ট। আমাদের যে নতুন প্রজন্ম যারা ব্যবসায়ী অনেকে আছে, তারা কিন্তু বাংলাদেশে যাওয়ার ফলে, এই যে ফ্লাইট থাকার ফলে বেশি করে যাচ্ছে তারা, এবং বিভিন্ন জায়গায় তারা ইনভেস্টমেন্ট করছে। এখন জানেন আপনি টেকনোলজির জমানা, বিভিন্ন ধরনের হয়তো ইন্ডাস্ট্রিয়াল ইনভেস্টমেন্ট না হয়ে অনেক ধরনের কোম্পানি তারা সেট আপ করছে বাংলাদেশে। আমি জানি এখানে অ্যাকাউন্টেন্ট একটা কোম্পানি আছে এখানে, সে বাংলাদেশে গিয়েছিল। সে চিন্তা করলো এখানে আমি অফিস না রেখে আমি বাংলাদেশে একটা অফিস সেট আপ করে নিব। সে সিলেটে একটা অ্যাকাউন্টেন্টের জন্য অফিস সেট আপ করতেছে। তো এই যে সুবিধাগুলো, তো আপনি চিন্তা করেন শুধু যে রেমিটেন্স যাচ্ছে এটা না, বাংলাদেশে কিন্তু বিজনেস ইনভেস্টমেন্ট হচ্ছে, বড় বড় প্রকল্পতে ইনভেস্টমেন্ট হচ্ছে, ছোট্ট ছোট্ট আইটি সেক্টরে ইনভেস্টমেন্ট হচ্ছে বাংলাদেশে। এবং আমাদের নতুন প্রজন্মরাও বাংলাদেশের সাথে সম্পৃক্ত হচ্ছে। এই যে সাদেক ভাই, এটা তো বললেন যে এটা একটা মানে খুব একটা আবেগের বিষয়। যখন আমরা বিমানের কথা বলি, তখন তো বিমানের সাথে আমাদের একটা মানে ইমোশনাল কানেকশন আছে। আমাদের প্রবাসী যারা আছেন সবাই বিমানকে পছন্দ করেন। আমি একটু এই জবর কাছে আসতে চাই। জবর ভাই, আমি যেটা বলছিলাম যে ক্ষয়ক্ষতির যে বিষয়টা, যদি বিমানের ফ্লাইট না, ম্যানচেস্টার টু সিলেট যদি বিমানের কোনো ফ্লাইট বা কার্যক্রম নাও থাকে, তাহলে তারপরেও কিন্তু এখানে একটা অফিস থাকে বিমানের, ম্যানচেস্টারে দীর্ঘদিন যাবত আছে আমি জানি। এটা আপনারা তো নিশ্চয়ই একটা ধারণা আছে যে এই অফিস বাবদ ব্যয় কেমন হয়, এবং এখানে তো স্টাফও থাকেন। আমি আমি এটা শুনেন, এইটা কিন্তু একটা ভুল ধারণা। এই যে এনার যে অফিসটা আছে কিন্তু সিটি সেন্টার ম্যানচেস্টারে। হ্যাঁ। কিন্তু আমি জানি যে তাদের খুব ভালো একটা লিস্ট, এই লিস্টটা আপনার একটা 1 বেডরুমের ফ্ল্যাট থাকে এরকম যে ভাড়াটা, হুম। বুঝছেন? এইটা কিন্তু অনেক সময় যারা জানেন না আপনার, তারা এটা নিয়ে প্রশ্ন করেন। হুম। তো আমি জানি, যেহেতু আমি বিমানের সাথে জড়িত আছি, আমি খবর নেই, আমি হুম। এটা নিয়ে কোনো সন্দেহ নাই। দে হ্যাভ গট আ ফ্যান্টাস্টিক ডিল। হুম। এখন সাদিক ভাই যেটা বলছিল, আপনি দেখেন যদি 1 সপ্তাহে 2টা না, কিন্তু ফ্লাইটে যে আছে, যে অফিসটা আছে, অফিসের তো ভাড়া দিতে তো হয়।
মানে কোনো কিছু ছাড়া যদি মানে কষ্ট যায়। না, কষ্ট যাইবে ভাই, কিন্তু এটা তো শুনেন, এটা তো একটা প্রফিটেবল রুট। এটা একটা প্রফিটেবল রুট, কষ্ট তো নিশ্চয়ই মানে যাবে, কারণ প্রফিটেবল রুট যদি হয় তাহলে এটা কেন ফ্লাইট বন্ধ করে? আপনার কোনো মানে আপনার কাছে কি মনে হয়, আপনার কোনো ধারণা আছে? আমার কাছে এই আমার কাছে ধারণা জানেন নাকি? আমার কাছে ধারণা হয়েছে যে এইটা একটা ষড়যন্ত্র, বুঝছেন নি? ষড়যন্ত্রের কারণে আমাদের এই সমস্যাটা মানে হইতেছে। কি ষড়যন্ত্র, কারা ষড়যন্ত্র করছে মনে করেন? এটা তো ভাই আপনি বিমানের শুনেন, আমি বলি আপনাকে, এই যে রুটটা, আমি জুলাই মাসে গিয়েছিলাম বাংলাদেশে, বুঝছেন। যাওয়ার পরে আমি এমডি স্যারের সাথে দেখা করছি, বুঝছেন। তো উনি বলছিলেন আমাকে, ভাই আপনি বহুত কষ্ট করছেন আমাদের সাথে, থ্যাংক ইউ, লাস্ট টাইম আপনি গেছেন, তো আপনার তো অনেক ফল খাইছে, ইমেল পাইছি, তো একটা কাজ করবেন, যেহেতু আমরা একটা রিটেন করছি রুটটা, আপনারা দেশে গিয়ে আপনারা এটা দ্বারা খুব প্রমোট করবেন এবং এই রুটটাকে প্রফিটেবল বানাবেন। তো এটা আমি আসার পরে আমাদের যে আনিস সাহেব আছেন এখানে, যে স্টেশন ম্যানেজার আছেন বা এখন কোথায় দায়িত্বে আছেন, ওনার সাথে আলাপ করি, কিন্তু আমরা খুব মানে এই বিমানকে প্রমোট করছি। এখন কোনো সিট নেই। তো এখন আমি শুনেন, আমি আপনাকে বলি, আমরা যে ওল্ডাম কাউন্সিল এবং আরো 9টা কাউন্সিল এরিয়া আছে, আমরা কিন্তু ম্যানচেস্টার এয়ারপোর্ট গ্রুপ আমরা ওন করি, বুঝছেন নি? সো উই ওন ইট, সো দেয়ারফর উই হ্যাভ অ্যাক্সেস টু অল দ্য ডেটা। তো মনে করো আমি যে অপারেশনাল ডাইরেক্টর আছে তারা জিজ্ঞাসা করছি যে, ভাই টেল মি what's happening with the passengers in Manchester Biman. So he told me that every single class, economy, business, is going up very rapidly, and most flights are now full. So if you look at it like that, then obviously it's a very profitable route. কারণ আমার কাছে তো আর বিমানের কোনো ফাইন্যান্স রেকর্ড নাই, কিন্তু আপনি আপনি যদি জানেন যে মনে প্যাসেঞ্জার রেট ইজ ইনক্রিজিং, এর বাদে আপনার এই যে বিজনেস ক্লাসের রেট ইজ ইনক্রিজিং এন্ড ইজ ফুল, দেন ইউ নো ইটস ডেফিনেটলি প্রফিটেবল। আমরা জানি যে মনে করেন আপনি যে ভাড়াটা আছে, এখনই যদি আপনি দেখেন যে সৌদি এয়ারলাইনের ভাড়া বাংলাদেশে হচ্ছে ম্যানচেস্টার থেকে 730 সামথিং লাইক দ্যাট, বিমানে কিন্তু 1285। তাইলে কিভাবে এটা প্রফিটেবল হবে না? আর আপনি যেটা অফিসের কথা বলছেন, এটা কিন্তু একটা রেড হেরিং, বুঝছেন নানি? তারা 60 তলার উপরে একটা অফিস, ছোট্ট একটা অফিস, বুঝছেন নানি? এটা তারা 10 বছরের লিজ নিছেন বহুত আগে। এটা কিন্তু আপনার তারা খুব একটা ভালো রেটে আছে, বুঝছেন নানি? আর ধন্যবাদ অফিস আপনাকে। ছাড়া তো আপনি বিমান কিভাবে চালাইবেন? না, টিকিট ধন্যবাদ কবে আপনাকে। চালাইবেন? আপনার কাছ থেকে এটা আমরা সুন্দর একটা মানে একদম বাস্তবসম্মত একটা ব্যাখ্যা পেলাম। কিন্তু এই আপনারা এখন বিমান তো এটা বলছে যে এটা হলো সাময়িকভাবে, এবং সাময়িকের কথা বলি, এর আগেও বিমান মানে ম্যানচেস্টার সিলেট ফ্লাইট বন্ধ করেছে, এবারও করেছে, হয়তো আসবে আবার। কিন্তু আপনারা যে ক্যাম্পেইন করেছেন, আপনাদের ক্যাম্পেইনটা তো নিশ্চয়ই অনগোয়িং থাকবে। আপনার নেক্সট স্টেপ কি করছেন আপনারা? আচ্ছা, আমি এই প্রশ্নের জবাব দেওয়ার আগে আমি একটা জিনিস আপনাকে বলি, প্লিজ আমাকে একটু সময় দেন। বলেন। আমি আমার এই সময় জিনিসটা খুব বেশি কিন্তু নাই, আমরা ব্রেকে যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ, এই বলেন যে আপনি। সাদিক ভাই যেটা বললো, যে 2টা ফ্লাইট মানে ধরুন 500 passengers, each person if they spend 2000 টাকা in Bangladesh, which is easy, 2000 pound, I mean 2000, which is easy, বুঝছেন না নি? Then আপনি এক বছরে আপনার 52 million pound people are taking and spending in Bangladesh. Now, the Bangladesh government is benefiting directly. The local people are benefiting. They're getting that support. So how is it possible for the commerce advisor, Mr. Sheikh Bashiruddin Shah, not to take that into consideration? This is already a very profitable route. So what's happening next is this. We are holding a press conference tomorrow at Oldham Millennium Center. We invite all the press to come. We will set out a plan for next course of action, including peaceful demonstration in every Thana of Sylhet. We will demonstrate in front of the Biman office in Sylhet. We're also engaging with every single parliamentary candidate in Bangladesh, and we're asking them to support our campaign. Many of them have already sent videos saying that they completely support it and they will do everything they can to make sure this route is protected. Also, Mr. Tariq Rahman is going to Sylhet, I think, on the 19th. So we will be asking him through some journalists or some other people, what is his plan about this? Because উনি তো বলে গেছিলেন যে সেই দিন এই বাংলাদেশে যাওয়ার আগে যে উনি হাফ সিলেটি। তো আমরা ওনার কাছ থেকে জানতে চাইবো যে আপনি যে বললেন হাফ সিলেটি, আপনি যে এই মানে অতদিন এখানে ইংল্যান্ডে মানে বাস করে গেলেন, আপনি তো ফরেনার যারা আছে
বা বাংলাদেশ হেরিটেজের লোক যারা আছে তাদের যে কষ্ট অভাব বা তাদের যে নিড, এগুলো তো আপনি ভালো বুঝেন, তাহলে আপনার মন্তব্য কি? উনি So তো we are taking this campaign extremely seriously, and we will make sure that we achieve all three goals, and without that we will not rest. আপনার আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল যে আপনাদের আরো দুইটা ইয়েতে আছে ক্যাম্পেইনের, একটা হলো ইন্টারন্যাশনাল সিলেট আন্তর্জাতিক এয়ারপোর্টের যে বিষয়টি আছে। সিলেট এয়ারপোর্টের যদি আন্তর্জাতিক এয়ারপোর্ট হয় তাহলে এখানে অন্যান্য এয়ারলাইন্সকে সুযোগ দেওয়া হচ্ছে না কেন? এই প্রশ্নটি কি আপনারা কখনো রেজ করেছেন? সব জায়গায় তো রয়েছে করেছে এটা তো। আমাদের ক্যাম্পেইনের তো তিনটা, আমরা তো সব এই তিনটা তো সব জায়গায়, in the letter, in the interviews, in all the press conferences we have done this. Today I have written to the DC in Sylhet, Mr. Sanwar Alam. I have asked him that he needs to establish, in order to grow the Sylhet economy, what is required. And one of the things required is to actually make Sylhet a proper international airport. Because the more passengers goes, the more spending will be in Sylhet, especially in the hospitality sector, in hotels, in restaurants, in all other things. And I'm waiting for his response. So I want to know from every person who is connected with Bangladesh and who has a high position in Bangladesh, what their plan is and how they're going to respond to our campaign. We will not rest until we get answers, and we will not rest until, because these are legitimate reasons. This is a very profitable route. We are paying a premium price to travel on Biman Airline on this route. So what's the reason for closing it? There's no reason. So people are playing games with us, and we will not let them play the games. This has to stop. This has been going on for so long, and people are now united right across UK. Even in London, there are many friends of mine, including Mr. famous senior leader of Bangladesh community, Mr. Abu Tahir Chaudhry. He's fully on board with me. I spoke to him only last night, and he said, Jabbar, you carry on, and we are behind you. আমরা আজকে কথা বলছি বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট বন্ধের বিষয়টি নিয়ে। আমাদের সঙ্গে জুমে নর্থ ইংল্যান্ড থেকে দুজন অতিথি যুক্ত আছেন। আমার সঙ্গে ছিলেন বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ নর্থ ইংল্যান্ড শাখার চেয়ারম্যান সৈয়দ সাদেক আহমেদ, এবং এই মুহূর্তে এখন আমার সঙ্গে যোগ দিয়েছেন মোহাম্মদ মকিস মনসুর, কনভেনার গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। আপনারা দুজনকে স্বাগত এবং ধন্যবাদ আমার সঙ্গে যোগ দেওয়ার জন্য, এবং সাদেক ভাই আপনাকে ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য এতক্ষণ। মকিস ভাই কেমন আছেন আপনি? ধন্যবাদ ভাইজান। জি জি ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আছি। আপনাদের কার্ডিফে স্নো হচ্ছে কেমন? না, স্নো হয় নাই, but খুব ঠান্ডা। একটু ঠান্ডা। snow। ম্যানচেস্টার ওল্ডহামে তো স্নো আছে সাদেক ভাই, না? না, আমাদের আছে আছে গতকালকে দেখেছি। কার্ডিফে স্নো হয় নাই, আচ্ছা, তবে খুব ঠান্ডা এবং এই রাস্তাঘাট অবশ্য আইসি হয়েছে, বাট কি হয় নাই। ওকে। আমাদের মতো লন্ডনে তো স্নো নাই, কিন্তু আমরা ঠান্ডার মধ্যে আছি। আমরা একটু আলোচনায় চলে যাই। মকিস ভাই আপনার সঙ্গে, আপনাকে ধন্যবাদ। সাদেক ভাই আমার সঙ্গে ছিলেন। সাদেক ভাই, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই, আমি আসবো পরে মকিস ভাইয়ের কাছে। আপনারা তো বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ থেকে এ নিয়ে ক্যাম্পেইন করে যাচ্ছেন। জি। তো আপনাদের মানে ক্যাম্পেইনের সর্বশেষ অবস্থা কি? আপনারা মানে ফার্দার আর কি ক্যাম্পেইন করছেন? অবশ্যই ধন্যবাদ। আসলে বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আগামী মঙ্গলবার 13ই জানুয়ারি ওল্ডহাম ওবিএ মিলেনিয়াম সেন্টারে আমরা একটা প্রতিবাদ সভার আয়োজন করেছি, প্রোটেস্ট মিটিং, এবং এখানে সহযোগিতায় আছেন আমাদের ওল্ডহাম বাংলাদেশি অ্যাসোসিয়েশনের সহযোগিতা এবং গ্রেটার সিলেট কমিউনিটি নর্থ ওয়েস্ট রিজন, এটা আমাদেরকে সহযোগিতা করছেন। আমরা আয়োজন করছি, প্রবাসী কল্যাণ মন্ত্রী তারা সহযোগিতা করছেন প্রতিবাদ সভা, এবং আমরা ওইখানে আমাদের অতিথি হিসাবে, চিফ গেস্ট হিসাবে থাকবেন। আপনারা জানেন যে আমাদের নর্থ ইংল্যান্ডে যিনি কাউন্সিলরদের যে একটা ফোরাম, বাংলাদেশ হেরিটেজ কাউন্সিলরদের ফোরামের যে কনভেনার, এবং ওল্ডহাম কাউন্সিলের যে আমাদের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, উনি থাকবেন, এবং আরও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ থাকবেন। তো আমরা ওখান থেকে কিছু কর্মসূচির ঘোষণা আসবে, এবং আপনি জানেন আগামীকালও একটা সভা আছে, প্রেস কনফারেন্স করা হবে হেরিটেজ কাউন্সিলরদের পক্ষ থেকে। আগামীকালকেও প্রেস কনফারেন্স আছে, এবং মঙ্গলবারে আমাদের একটা প্রতিবাদ সভা আছে। তো হয়তো মঙ্গলবারের পর থেকে হয়তো আমরা
ঐক্যবদ্ধভাবে আরো বেশি ঐক্যবদ্ধভাবে আরো প্রোটেস্ট করবো। তো দুইটা জিনিস এখানে একটা মিসিং ইনফরমেশন রয়ে গেছে, আমি যেটা শেয়ার করতে ভুলে গেছিলাম। বলেন তো। যে মধ্যে একটা দাবি আমরা উল্লেখ করি নাই। আমরা প্রবাসী কল্যাণ পরিষদ থেকে একটা দাবি আছে এখানে, যে আপনারা জানেন যে বাংলাদেশ বিমান সিলেট থেকে সরাসরি ফ্লাইট মানুষ চলে আসেন ম্যানচেস্টারে, কিন্তু কার্গো কিন্তু আসে না সিলেট থেকে, কার্গো আসে ঢাকা থেকে। মানে সিলেট থেকে আনতে কি হয়, ঢাকাতে কার্গো পাঠাবেন, ওইখানে চেক ইন হবে, তখন সিলেট হয়ে লন্ডন আসবে। তো এ ব্যাপারে কিছুদিন আগে কার্গোর, বাংলাদেশ বিমানের যে কার্গো সেলস, কার্গোর যে ডাইরেক্টর উনি শাকিল মিরাজ, উনি এসেছিলেন লন্ডনে। তো আমি উনাকে চ্যানেল এস এর পক্ষ থেকে আমরা ইন্টারভিউ নিয়েছিলাম আমি। তো তখন উনি বলেছিলেন যে খুব শীঘ্রই উনি দেশে গিয়ে এর ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। মানে সিলেট থেকে কিভাবে কার্গোটা পাঠানো যায় সরাসরি এ নিয়ে। কারণ আপনি জানেন যে সবজি যেগুলা ফ্রেশ ভেজিটেবল বলেন, সবজি বলেন, এটা যদি আমরা সিলেট থেকে ঢাকায় পাঠাই আর ঢাকা থেকে আসে, তাইলে তো হবে না। সিলেটের সবজি যদি কিন্তু চান আপনি, তাইলে সিলেট থেকেই সরাসরি যদি কার্গোটা আসে, তাহলে এটা কাজে আসে। কিন্তু আপনাকে একটু আরেকটা প্রশ্ন আমি করতে চাই। আমি মনসুর ভাই আপনার কাছে আসবো। মনসুর মকিস ভাই, সিলেট থেকে যে আপনি কার্গো নিয়ে আসবেন, যে সবজি যে সিলেট থেকে আসছে না, সীমাবদ্ধতা সমস্যাটা কোথায় আপনি নিশ্চয়ই জানেন। প্রথমে বলেছিলেন যে স্টোরেজের ব্যাপারে, কিন্তু স্টোরেজ করা, কিন্তু এটা তো উনারা বলছেন দীর্ঘদিন ধরে বলছেন স্টোরেজ হচ্ছে, ওনারা হবে। এখানে যারা এটা ব্যবসায়ী আছেন বাংলাদেশের সাথে, যারা এক্সপোর্টিং ইম্পোর্টের ব্যবসা করেন, ওনারা গত 15 বছর 20 বছর যাবত এটা বলে আসছেন, কোনো সরকারই সেটা আমলে নেয়নি। এবং বিগত 15 বছর যে আওয়ামী লীগ সরকার ছিল, কোনো আমলে নেয়নি যে সিলেটে একটা এ ধরনের স্টোরেজের দরকার, কোল্ড স্টোরেজের দরকার। এই কারণে মানে সিলেট থেকে সরাসরি আপনার এই পণ্যগুলো নিয়ে আসা খুব টাফ। কিন্তু যেটা মানে এই নিত্যদিনের ব্যবহার্য জিনিসগুলো আছে, যেটা সেটা কি হবে, কিভাবে কি করা যায় সেটা আমি জানি না, হয়তো মানে সম্ভাবনা আছে। ধন্যবাদ সাদিক ভাই। আপনি কি অ্যাড করতে চান কিছু? না আমি একটু মনসুর মকিস ভাই কাছে যাই। আমি এটাই শুধু যে তখন হয়তো সরাসরি ফ্লাইট এত ছিল না, এখন তো গত যে 15 মাস বলেন কি গত কিছুদিন যাবত কিন্তু নিয়মিত চলছে এটা। এই দাবিটা কিন্তু এখন আরো প্রখর হচ্ছে, কারণ কার্গো এখন অনেক ভালো যাচ্ছে, এবং আমি আশা করি যে এটা তারা এখন তো আমরা ফ্লাইট নিয়েই টানাটানি, তা ধন্যবাদ। আমরা এটা। ধন্যবাদ। ধন্যবাদ। আমি একটু আপনার কাছে ফিরে আসবো। আমি একটু মকিস ভাইয়ের কাছ থেকে শুনি। উনি তো আপনার নর্থ ইংল্যান্ডের মানে অত্যন্ত সুপরিচিত আর সাংবাদিক এবং কমিউনিটি ব্যক্তিত্ব, কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। মকিস ভাই, আপনাদের সংগঠনের পক্ষ থেকে কি ধরনের ক্যাম্পেইন আপনারা করছেন এইটা নিয়ে? আপনাকে ধন্যবাদ। আপনার এই চ্যানেল থেকে আজকে যে প্রোগ্রাম করছেন, চ্যানেলের সবাইকে এবং বিহাইন্ডে যারা কাজ করছেন সংশ্লিষ্ট সবাইকে আমি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে ইনভাইট করার জন্য। আর পাশাপাশি যে দর্শক যারা দেখছেন, আপনাদের প্রতি সবার আগে অনুরোধ জানাচ্ছি যে সৈয়দ সাদেক আহমদও বলেছেন, আমরাও বলতে চাই, এই ক্যাম্পেইন একটি চলমান প্রক্রিয়া, সেটা যাতে আপনারা সবার সহযোগিতা প্রয়োজন, সেটা আগাম আপনাদের সবার সহযোগিতা আমরা কামনা করছি। করে আমি আজকের সুন্দরভাবে উপস্থাপনা করছেন বিশিষ্ট সাংবাদিক কামাল মেহেদি ভাই, আপনার প্রশ্নের উত্তরে আসতে চাই। আমরা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে যখনই খবর পেয়েছি যে ম্যানচেস্টার টু ঢাকা সিলেট যে রোড, এই রোড বন্ধ করার যে প্রচেষ্টা করা হচ্ছে, সেই খবর পেয়েই আমরা প্রথমে লন্ডনে আমরা একটা মিটিং করেছি। তারপর আমাদের গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে নর্থ রিজন এই ব্যাপারে মিটিং করেছেন, আমাদের সাউথ ওয়েস্ট এবং সাউথ ইস্ট রিজন এই ব্যাপারে মিটিং করেছেন, এবং গত রোববারে আমরা কার্ডিফে সাউথ ওয়েলস রিজন থেকেও আমরা একটা মিটিং করেছি। আজকে আমি একটু আগে আমাকে আমাদের নর্থ রিজনের নেতৃবৃন্দ ছবি পাঠিয়েছেন, তাদের লোকাল এমপি কি জানি নাম, ইমরান আহমেদ বোধহয়, সাদেক জানেন, জি জি জি, ইমরান আহমেদ, ওনার সাথে ব্রাডফোর্ডের এমপি ইমরান জি। ব্রাডফোর্ডের এমপি ইমরান আহমেদের সাথে আমাদের নেতৃবৃন্দ দেখা করেছেন, এবং ইতিমধ্যে আমাদের জব্বার ভাইয়ের মাধ্যমে আরো কিছু এমপি ওনারা বক্তব্য দিয়েছেন আমাদের পক্ষে, টিভিতেও বক্তব্য দিয়েছেন, বিভিন্ন অনলাইনে। ইমরান আহমেদ আমাদেরকে সাপোর্ট করেছেন। তো আমরা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের পক্ষ থেকে আমরা খুবই তৎপর, অন্যান্য সংগঠনের সাথে মিলে আমরা চাচ্ছি যে আগামীতে যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে
যেটা নর্থ ইংল্যান্ড থেকে শুরু হচ্ছে এই ক্যাম্পেইন। আমি শুধু নর্থ ইংল্যান্ড বলবো না, যেমন এজ এ এক্সাম্পল আমি বলতে চাই যে আমরা কিন্তু কার্ডিফ, সাউথ ওয়েলস, নিউপোর্ট, সোয়ানসি এই এলাকা থেকে প্রচুর লোক ম্যানচেস্টার থেকে ফ্লাইট করে। আমি নিজে একাধিকবার গিয়েছি, আমার পরিবারে অনেক গিয়েছেন। তো সেজন্য সেটা আমাদের শুধু নর্থ ইংল্যান্ড ক্যাম্পেইন করলে হবে না, আমাদের এই ক্যাম্পেইন সমগ্র ব্রিটেন ব্যাপী করতে হবে। এবং আমি মনে করি যে কথাটি সাদেক বলেছেন যে আমাদের কার্গো এটা এখন আমাদের জন্য মেইন ইস্যু না। আমাদের মেইন ইস্যু হচ্ছে যে ম্যানচেস্টার টু ফ্লাইট এটা চালু করতেই হবে। আর এর সাথে যেটা মেইন আরেকটা ক্যাম্পেইন আমরা যেটা দীর্ঘদিন ধরে গ্রেটার সিলেট সহ বিভিন্ন অর্গানাইজেশন আমরা দাবি জানিয়ে আসছি, বারবার কথা দিয়েও সরকার আমাদের এই কথা রাখেনি, যে আমরা শুধু নামে আছি সিলেট উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। আমি সেটাকে যদি সত্যিকার অর্থে আমি এই জায়গায় আপনাকে একটা প্রশ্ন আমি যোগ করতে চাই। আপনারা মানে গত সপ্তাহে আমি বসেছিলাম এখানে এই ট্রাভেল এজেন্সিদের নিয়ে, যারা মানে বিমানে প্রুভ ট্রাভেল এজেন্সি যারা ছিলেন, এবং সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর তো আছে, এবং এখানে অন্যান্য এয়ারলাইন্সকে সুযোগ দেওয়ার জন্য একটা ক্যাম্পেইন আপনারা করে আসছেন দীর্ঘদিন যাবৎ। তো কোন ক্যাম্পেইনটা আপনাদের জন্য লাভজনক? সরাসরি ফ্লাইটের জন্য কিছুদিন পর যুদ্ধ করা, লড়াই করা, ক্যাম্পেইন করা, নাকি সরাসরি অন্যান্য এয়ারলাইন্সকে সুযোগ দেওয়া সরাসরি সিলেট ফ্লাইটে আপনার হিথ্রো থেকে কিংবা ম্যানচেস্টার থেকে অন্যান্য এয়ারলাইন্সকে সিলেট এয়ারপোর্টে সুযোগ দেওয়া? সিলেটে এই সুযোগ দিতে গিয়ে ছোটোখাটো কিছু কিছু সমস্যা হয়তো আছে, এগুলা দূর করে আন্তর্জাতিকভাবেই অন্যান্য এয়ারলাইন্সকে সুযোগ দেওয়া, কোনটা মনে করেন প্রবাসীদের জন্য খুব সুবিধাজনক? না, যেমন প্রায়োরিটি যদি আমি দেই, বর্তমানে যেহেতু ম্যানচেস্টারের ফ্লাইট বন্ধ করা হয়েছে, সেটা বারবার যখন ইদানিং যেটা বন্ধ করা হয়েছে সেটাই ট্রু, যে আপনার পাকিস্তান করাচি যে ফ্লাইট দেওয়ার জন্য সেটা বন্ধ দেওয়া হয়েছে। যদিও তারা স্বীকার করে না, তারা স্বীকার করছে না, তারা বলছে তাদের স্টাফ ক্রাইসিস, এয়ারক্রাফট ক্রাইসিস, তারা বলছে তাদের হজের জন্য আরো এখানে এই বিমান লাগবে, এয়ারলাইন্স লাগবে, এজন্য করেছে। কিন্তু আমার কথা হচ্ছে যে পাকিস্তান দেন আপনি, বা বাংলাদেশ টু অন্য কান্ট্রিতে দেন, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু প্রথম প্রায়োরিটি হলো 1 নাম্বার, আমরা অতি সত্বর ম্যানচেস্টার টু সিলেট যে ফ্লাইট সেটা চালু করতে হবে। আর আপনি যেটা বলছেন যে আমাদের যে ক্যাম্পেইন দীর্ঘদিন ধরে আমরা চালাচ্ছি, কিছুদিন আগে আমি দেখেছি, আপনিও দেখেছেন, যে খুব সম্ভবত 6 জানুয়ারি 6টি ফ্লাইট নেমেছে সিলেটে কুয়াশার কারণে। সেটা যদি অপারেট করতে পারে সিলেট স্টেশন, এবং সেখানে যদি রানওয়ে এবং স্টেশনে যদি এই 6টি ভিন্ন দেশের এয়ারলাইন্স নামতে পারে, সেই সক্ষমতা আছে, তাহলে কেন আমাদেরকে আমাদের অধিকার থেকে বঞ্চিত করা হবে? এবং আমরা যেটা বারবার বলে আসছি, সেটা ঢাকা থেকে বিভিন্নভাবে চক্রান্ত হয়। যদি সিলেট ট্রুলি আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে যায়, অন্যান্য এয়ারলাইন যাওয়ার সুযোগ হয়ে যায়, তাহলে ঢাকায় যারা ব্যবসা করছে তাদের সমস্যা হবে। তাদের ব্যবসা, ঢাকার যে হোটেল আছে, বিভিন্ন যে বিষয় আছে, সেগুলা ব্যাপারে তারা তাদের স্বার্থের জন্য সেখানে চক্রান্ত করছে। এবং আমরা মনে করি যে আমরা কোনো কিছু আর শুনতে চাই না। অবশ্যই আমাদের মেইন প্রায়োরিটি হবে ম্যানচেস্টারের ফ্লাইট চালুর পরপরই আমরা এখন মেইনলি দাবি হবে যে আমরা আর কোনো এই টালবাহানা আমরা শুনতে চাই না। আমাদের সেটা মূল দাবি, প্রাণের দাবি হবে যে সিলেট উসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর ট্রুলি করে সেখানে যাতে অন্য এয়ারলাইন্সের ফ্লাইট দেওয়া হয়। মনসুর ভাই, ধন্যবাদ। আপনি যেটা মেনশন করলেন যে 29শে জানুয়ারি থেকে ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু হবে, আপনি কি মনে করছেন যে এই কারণেই এখানকার এয়ারক্রাফটকে নিয়ে যাওয়া হচ্ছে ফ্লাইট বন্ধ করে? অবশ্যই এটা কোনো হাঙ্কি, এটা কোনো লুকানোর বিষয় নাই। কারণ আপনি এই পাকিস্তান বাংলাদেশ টু করাচি যে ফ্লাইট, এই ফ্লাইট আজকে দীর্ঘ 2-3 মাস ধরে সেটা ফাইনালাইজ, এবং এটা এখন তো ডিক্লেয়ারই দেওয়া হয়ে গেছে। কিন্তু যখন ম্যানচেস্টারের ফ্লাইট বন্ধ করা হয়, বন্ধ করার চিন্তা ভাবনা ওনারা করেন, তখন কিন্তু আমরা জানি, আপনিও জানেন, যে করাচির ফ্লাইটের জন্য এই সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে এটা কাজ করছে। তাহলে তোমরা করাচিতে দেন, সরকার, আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের যেটা ম্যানচেস্টার টু সিলেট, সেটা লাভজনক রুট, এবং তারা কি এটা কি ইনকোয়ারি করেছেন যে
ঢাকা টু করাচির ফ্লাইটে কি লাভ হবে? না, আর কিন্তু ম্যানচেস্টারটা বন্ধ করে প্রশ্নটা আমাদেরকে যে ভোগান্তিতে আমার প্রশ্নটা ছিল যে আপনি কি মনে করেন যে এই কারণেই এটা বন্ধ করা হয়েছে কি না? আমি মনে করি এই কারণেই বন্ধ করা হয়েছে। ধন্যবাদ। আপনার কাছে সাদেক ভাই, আপনার কাছে কি মনে হয় মানে এই কারণে কি ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুর কারণেই কি এই ফ্লাইটটি বন্ধ করে এয়ারক্রাফটটি ওখানে নিয়ে যাওয়া হচ্ছে? আমি আসলে বিমান কর্তৃপক্ষ যে কারণগুলো দেখিয়েছে এর মধ্যে একটি হচ্ছে যে বিমানের যে উড়োজাহাজ স্বল্পতা, বিমানের রক্ষণাবেক্ষণের জন্য সময় দরকার, মেনটেনেন্স যেটা বলি আমরা, রক্ষণাবেক্ষণের সময় দরকার, এবং যে হজ মৌসুম। এই যে তিনটা জিনিস ওনারা করছেন, এটাও এক্সকিউজ দিয়েছেন ওনারা, কিন্তু রক্ষণাবেক্ষণ এবং যে স্বল্পতা, উড়োজাহাজ স্বল্পতার ব্যাপারে আমি একটু কথা বলি। যখন আপনার কাছে, আপনি জানেন আপনার কাছে উড়োজাহাজ স্বল্পতা, তখন আপনি কি কারণে নতুন ফ্লাইট মানে আরেকটা রুট খুলে দেবেন, আরেকটা রুট খুলছেন আপনি, আর আমাদেরকে বলতেছেন আপনার প্লেনের শর্টেজ আছে। এই রুটটা তো লাভজনক। তখন কখন বলা হচ্ছে না এখানে পাইলটরা থেকে যায় 3 দিন 4 দিন, অনেক কস্টিং, কিন্তু টোটাল কস্টিংটা যখন পুরো বছরের হিসাব মেলানো হয় ম্যানচেস্টারে, এটা কিন্তু প্রফিটে আছে, ম্যানচেস্টারের রুটটা প্রফিটে আছে। তো কেন এটা করা হচ্ছে, এটা আপনারা এটা হয়তো জানেন অনেকে, চট্টগ্রাম কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর, এটা নিয়ে কেউ কথা বলছেন না। এটা কিন্তু একটা ব্যাপার আপনারা জানেন, চট্টগ্রামে কিন্তু বিভিন্ন দেশের প্লেন ল্যান্ড করে, এয়ার আরাবিয়া আছে, আরো 2-1টা প্লেন ল্যান্ড করে, ওরা কিন্তু আন্তর্জাতিক চলছে ওনাদের। কারণ কি জানেন? আমি বলি একটা কথা, কারণ হয়তো এটা একটা কারণ হতে পারে যে আমাদের যে যারা সিলেটের নেতৃবৃন্দ আছেন তারা হয়তো ওইভাবে স্ট্রংলি কাজ করেন নাই, অথবা আমাদের ব্যর্থতা, আন্দোলন আমরা ঠিক মতো করতে পারে নাই। চট্টগ্রামের যদি পুরোপুরি আন্তর্জাতিক হতে পারে, সিলেটে কি সমস্যা? আপনারা জানেন যে আবার এখানে তো এই সরকারে তো চট্টগ্রামের উপদেষ্টা মনে হয় 50%ই আছেন, মন্ত্রী যারা বলি না, উপদেষ্টা এটা 50%। সাদেক ভাই, এটা তো বলে লাভ নাই। উপদেষ্টা তো এসেছেন 1 বছর, 1 বছর হইতে ওনারা ইন্টারন্যাশনাল তো মানে এই ওনাদের তো পলিসি আর করে ফেলতে পারেন না, বুঝছেন? না, এটা তো না, আগে থেকে হয়ে আসতেছে। যে আগে থেকে হয়ে আসতেছে। তো আমি বলছি যে হয়তো এটা আমাদের ব্যর্থতা, আমাদের নেতৃবৃন্দের ব্যর্থতা, যে চট্টগ্রামে যদি চলতে পারে ইন্টারন্যাশনাল, সিলেটে কেন চলতে পারে না, এটা কিন্তু তুলে ধরা উচিত মানে ভালো করে। এই এবং প্রশ্নটাই তো আমার ছিল আপনাদের কাছে, যে আপনারা মানে সরাসরি অন্যান্য মানে পূর্ণাঙ্গ আন্তর্জাতিক এয়ারপোর্ট আন্তর্জাতিক এয়ারপোর্টে রূপান্তর করে অন্যান্য এয়ারলাইন্সের যাতায়াত চান কি না, না শুধু ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট চান? কারণ ম্যানচেস্টার থেকে সরাসরি ফ্লাইট দেওয়া হয়, কিছুদিন পর আবার হজের কথা বলে তুলে নেওয়া হয়, আবার ক্যাম্পেইন করেন, আবার চালু করে 2 দিন পরে আবার বন্ধ হয়ে যায়। অথচ ছোটোখাটো যে সমস্যা আছে সিলেট এয়ারপোর্টে, এটা সমাধান করে যদি অন্যান্য এয়ারলাইন্সকে সুযোগ দেওয়া হতো, তাইলে এটার উপর ভিত্তি করে সিলেটের আপনার অন্যান্য ব্যবসা আসতো, মানে ইকোনমিক্যালিও সিলেট লাভ হতো, শুধু মানে প্রবাসী রেমিটেন্সের না, অন্যান্য ব্যবসা এটাকে কেন্দ্র করে এখানে হতো। তো আপনারা ওই দিকটা মানে জোর দেন না কেন? আমি বলি মেহেদি ভাই, আপনি যদি অন্যান্য এয়ারলাইন্স চালুর জন্য যে ক্যাম্পেইন, সেটা তো আমাদের দাবি, সেটার পাশাপাশি আমরা তো চাইবো যে ম্যানচেস্টারের ফ্লাইটও থাক, সেখান থেকে অন্যান্য এয়ারলাইন্সও আপনার সিলেটে যাবে। কারণ আমি ম্যানচেস্টার ফ্লাইটটা কেন ইম্পর্টেন্ট, কারণ নর্থ ইংল্যান্ডে যারা বসবাস করে তাদের লন্ডন আসতে যে দূরত্ব, ম্যানচেস্টার হলে তাদের ইজিলি তারা কম সময়ের ভিতরে এয়ারপোর্টে যেতে পারে। এজন্য ম্যানচেস্টারের ফ্লাইট অবশ্যই ইম্পর্টেন্ট। এবং পাশাপাশি যে মেইন দাবি আপনি যেটা প্রশ্ন করছেন, সেটা আমাদের মূল 1 নম্বর দাবিতে থাকবে যে সিলেট এয়ারপোর্টে অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট চালু করতে হবে। তো চালু যখন করা হবে, তখন ম্যানচেস্টার যখন ফ্লাইট হবে, তখন ম্যানচেস্টার থেকে অন্য এয়ারলাইন্সও যাবে সিলেটে, যাবে না কেন? মানে সেটাই হলো, আপনি যদি আপনার বিমান এই বাংলা বিমান নির্ভরশীল হলো আপনার এই প্রবাসী যাত্রীদের উপর। এটা তো মানে এটা যদি আপনি মাথায় নেন যে এটার মানে মনোপলি ব্যবসা হলো বিমানের, অনেকে মনে করেন, হ্যাঁ, এই মনোপলি ব্যবসা থেকে আপনাকে বের হয়ে আসতে হলে কি করতে হবে? আমাদের অন্যান্য এয়ারলাইন্সের ফ্লাইট দিতে হবে, এটাই তো ইম্পর্টেন্ট।
সাদিক ভাই, আপনার কাছে কি মনে হয়? আহ, আমি বলি এটা এখানে এই প্রথমেই আমরা যে আন্দোলন করছি ৩টা বিষয় নিয়ে, যে সিলেট থেকে অন্যান্য এয়ারলাইন দিতে হবে। ম্যানচেস্টার থেকে এটা আমার মনে হয় না যে সরাসরি ফ্লাইট ইজি হবে, কারণ এমিরেটস বলেন, কাতার বলেন, যে মানে যে বিমানগুলো এখন বর্তমানে যাচ্ছে, কাতার, এমিরেটস, ইতিহাদ, কুয়েত, এই যে তারা সবাই কিন্তু ম্যানচেস্টার টু দোহা, ম্যানচেস্টার দুবাই হয়ে যাচ্ছে। তো তাদেরকে যদি চান্স দেওয়া হয়, তাহলে দুবাই থেকে কিন্তু এমিরেটস অথবা এয়ার আরাবিয়া দেয়, কাতার থেকে যাবে, সরাসরি গেলেও তো আমাদের সমস্যাটা একটু সমাধান হয়। কিন্তু হ্যাঁ, বলেন। হ্যাঁ, তো কিন্তু তারা কিন্তু সেই সুবিধাও দিচ্ছে না। এখানে অনেক সিন্ডিকেট কাজ করছে। সিন্ডিকেট বলতে এখানে ঢাকা থেকে অনেকেই যে আপনারা ব্যবসা করেন, বিভিন্ন ধরনের ব্যবসা, হোটেলের সাথে জড়িত ব্যবসা আছে। ঢাকাতে যদি থেকে যায় মানুষ, তাহলে হোটেলের ব্যবসা আছে, ঢাকা থেকে ট্রান্সপোর্টের ব্যবসা আছে, বিভিন্ন ধরনের সিন্ডিকেট আছে ওখানে কাজ করছে। তো এই সিন্ডিকেটের কারণেই হয়তো এটা করা যাচ্ছে না। বাট আমি মনে করি আগামীতে নির্বাচন হচ্ছে, যেই নির্বাচিত হোক, এবং এই যে আগামীতে নির্বাচনে ক্যাম্পেইন হচ্ছে, যারা জনপ্রতিনিধি হবেন তাদের, যারা সিলেটে, বিশেষ করে সিলেট অঞ্চলের যারা, তারা যদি আমাদেরকে প্রমিস করেন, আমাদের সাথে কথা দেন যে তারা যদি নির্বাচিত হন এবং যদি আমরা 1-2 জন মন্ত্রী পাই সিলেটে, তাহলে তারা যাতে ক্যাম্পেইন করবেন, যাতে এই যে সিলেটের ফ্লাইটটা যাতে প্রথমে চালু থাকবে এটা, এবং আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ওপেন করে দেওয়া হবে অন্যান্য এয়ারলাইন্সের জন্য। একটা প্রতিবন্ধকতা সবসময় বলা হয় যে আমাদের তেল নেওয়ার যে ফুয়েল ট্যাঙ্কার এখনো এই রেডি সমস্যা এখন আর নাই। না, ওটা এই কারণে কিন্তু দীর্ঘদিন তেল নেওয়ার কারণে অনেক দিন বন্ধ ছিল বলছে তারা। হ্যাঁ, না, এটা নাই। ধন্যবাদ আপনাকে। মকিস ভাই, আপনার কাছে আবার আমি ফিরতে চাই। সেটা হলো যে আপনি যদি এই সরাসরি ফ্লাইট যদি অন্যান্য এয়ারলাইন্স যায়, তখন তো আপনার মানে ভাড়ার যে বিষয়টি আছে, বিমান সবসময় বেশি ভাড়া নেয়। এটা একটা অভিযোগ সবসময় থাকে। আপনার সিজনে বলেন, অফ সিজনে, অন সিজন, সবসময় বেশি ভাড়া নেয়। এবং বিমান, যেটা আমি বললাম, আমরাও বিমানের উপর নির্ভরশীল হয়ে গেছি। যদি অন্যান্য সুযোগ আসে, তাহলে হয়তো এটাও কমবে আমাদের, এবং আমরা বাড়াও যাচাই বাছাই করার সুযোগ পাবো। তো আমার সময় শেষ হয়ে যাচ্ছে। আমি আপনাদের কাছ থেকে সর্বশেষ জানতে চাই যে যদি আপনারা যে ক্যাম্পেইন করছেন, যদি আপনাদের দাবি না মানে বিমান কর্তৃপক্ষ বা বাংলাদেশ সরকার, যে ম্যানচেস্টার থেকে সরাসরি সিলেট ফ্লাইট চালুর বিষয়টি, তাহলে আপনারা মানে কি করবেন যদি দাবি নাই মানে? আমি আমরা ওইটা উত্তর দেই। আপনি যেটা বলছেন যে অন্যান্য এয়ারলাইন্স হলে আমাদের প্রাইসটা কম্পিটিশন যাচাই বাছাই করে প্যাসেঞ্জার যেতে পারবে। আপনি শুনে আশ্চর্য হবেন, গত সপ্তাহ আমার এক আত্মীয় গেছে 1900 পাউন্ড দিয়ে সিলেটে, এবং 1900 পাউন্ড টিকিট পাওয়া যাচ্ছে না, 1900 পাউন্ড দিয়ে গেছে। এখন যদি অন্য এয়ারলাইন্স থাকতো, তাইলে অন্য এয়ারলাইন্সের সাথে কম্পেয়ার করে সে যে এয়ারলাইন্সে কম পাবে সেই এয়ারলাইন্সে যাওয়ার তার সুযোগ হতো। যাই হোক, আমরা এর জন্যই চাচ্ছি যে অন্যান্য এয়ারলাইন্সে এই ফ্লাইট দেওয়া হোক। আর আপনি যেটা বলছেন, যদি মানা না হয়, তাহলে অবশ্যই আমরা এই এখন আমরা বিচ্ছিন্নভাবে সভা সমাবেশ হচ্ছে, বিশেষ করে নর্থ ইংল্যান্ডবাসী বিভিন্ন অর্গানাইজেশন একত্রিত হয়ে করছেন। আমরা সবাই বসে আমরা আগামীতে সবাই মিলে, বিশেষ করে ইউকে ওয়ারি যে আমাদের অর্গানাইজেশন গুলো রয়েছে, অনেকের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, প্রত্যেক অর্গানাইজেশন বসে আমরা প্রয়োজনে আমরা এই সভা সমাবেশ করব, এবং প্রয়োজনে আমরা বিমান অফিস ঘেরাও করব, এবং প্রয়োজনে আমরা রেমিটেন্স বন্ধ করার কর্মসূচি নিতে আমরা বাধ্য হব। ধন্যবাদ জনাব মনসুর মকিস। আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার কাছে বিদায় নিয়ে আমি যাচ্ছি সাদেক ভাইকে। সাদেক ভাই, আপনার কাছে কি প্রশ্ন, যদি দাবি না মানা হয়, তাহলে আপনাদের অল্টারনেটিভ কি চিন্তা ভাবনা আছে? আমার সময় শেষ, আপনাকে 1 মিনিট সময়। ধন্যবাদ। আমি শেষ করবো 1 মিনিটে। আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে, ইসলাম বাংলা চ্যানেলকে সংযুক্ত করার জন্য। যদি দাবি না মানা হয়, আমরা আগামীতে, আপনারা জানেন যে প্রতিবাদ সভা আছে আগামী 13ই জানুয়ারি ওল্ডামের OBA মিলেনিয়াম সেন্টারে। আমরা ওখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ আসবেন। আমরা আমাদের পরবর্তী যে কর্মসূচি ওখান থেকে ঘোষণা করব, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি জব্বার ভাইকে, উনি নেতৃত্ব দিচ্ছেন এখানে। এবং আপনারা জানেন যে বাংলাদেশে ইতিমধ্যে অবস্থান করছেন আমাদের ইকবাল আহমদ OBE,
ম্যানচেস্টারের নর্থ ইংল্যান্ডের বিশিষ্ট ব্যবসায়ী, উনি সিলেটে আছেন এবং উনার সাথে কথা হয়েছে যে উনিও ক্যাম্পেইন করে যাচ্ছেন ওখান থেকে, উনিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন, উনিও চেষ্টা করছেন। তো আমরা সবাই মিলে এবার কিন্তু একটা বড় জিনিস হচ্ছে যে আমরা সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করা হচ্ছে এখন, এবং আরও আমরা ঐক্যবদ্ধ হবো আগামীতে। এবং যদি আমাদের দাবি মানা না হয়, তো প্রথমে আমরা রেমিটেন্স শাটডাউনে যাব, তারপরে আমরা হাই কমিশন ঘেরাও করব আমাদের দাবি মানানোর জন্য, হাই কমিশন ঘেরাও করব। তারপরে এখানে যে বিভিন্ন হাই কমিশনের যে বিভিন্ন অফিস যেগুলো আছে, বার্মিংহাম আছে, ম্যানচেস্টার আছে, আমরা ঘেরাও করব আমাদের যে দাবি মানানোর জন্য। বিমান কমপ্লিটলি বয়কট করব। পুরো যুক্তরাজ্যের সবাই যখন আমাদের সাথে আছেন, আমরা যদি লন্ডন থেকে যদি সবাই মিলে একটু চেষ্টা করে বিমান বয়কট করতে পারি, তাহলে হয়তো তারা আমাদের কথা শুনবে। তো এর জন্যই আমি বলছি যে আমাদের কঠিন কর্মসূচি খুব শীঘ্রই আসছে। বিমান বয়কট, রেমিটেন্স শাটডাউন এবং হাই কমিশন ঘেরাও সহ আরও কঠিন কর্মসূচি আমাদের আসতে পারে সামনে। এর জন্য আমরা বলছি আমরা সবাই ঐক্যবদ্ধ আছি এবং ঐক্যবদ্ধ থেকেই আমরা এই আন্দোলন চালিয়ে যাব। ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা এতক্ষণ দেখছিলেন ভালোবাসি কমিউনিটি। আমরা কথা বলছিলাম বাংলাদেশ বিমানের ম্যানচেস্টার টু সিলেট সরাসরি ফ্লাইট নিয়ে, যে ফ্লাইটটি বন্ধ করার পরিকল্পনা ইতিমধ্যে করা হয়েছে এবং ঘোষণা করা হয়েছে 1 মার্চ থেকে ফ্লাইটটি বন্ধ হয়ে যাবে। এবং বিমানের পক্ষ থেকে এও বলা হয়েছে এই ফ্লাইটের যারা বুকিং করেছেন বা কোনো যাত্রী যদি কোনো সমস্যা হয়, কিছু যদি কোনো ইনকোয়ারি থাকে, তাহলে ওনারা প্রেস রিলিজের মাধ্যমে একটা নির্ধারিত নাম্বার দিয়েছেন, ওই নাম্বারে গিয়ে যোগাযোগ করার জন্য বিমানের পক্ষ থেকে বলা হয়েছে। এবং বিমান বারবার বলেছে যে এটা সাময়িকভাবে বন্ধ করা হচ্ছে, এবং আমরা জানি না সাময়িকের কারণ কি, যদিও ধারণা করা হচ্ছে হজ হতে পারে বা অন্যান্য কারণ হতে পারে। কিন্তু এই ফ্লাইটের উপর নির্ভরশীল নর্থ ইংল্যান্ডের বসবাসকারী প্রায় 3 লাখ প্রবাসী বাংলাদেশি, যারা বিমানে চড়ে সরাসরি ম্যানচেস্টার থেকে সিলেট যেতে চান। তারা যদি হিথ্রো থেকে বিমানে ফ্লাইট ধরেন, তাহলে তাদেরকে প্রায় 2-2.5 ঘন্টা রাস্তাতে এদের লন্ডনে আসতেই তাদের 2-2.5 ঘন্টা ব্যয় করতে হয়। সুতরাং বিষয়টি বিবেচনা করে আমরা আশা করি বিমান কর্তৃপক্ষ নতুন করে ব্যবস্থা নেবেন। এই প্রত্যাশা নিয়ে আমরা আজকের মতো এখানে শেষ করছি। ইসলাম চ্যানেল বাংলার পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো খুদা হাফিজ।